আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। এদিকে করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না, বলছেন আমির খসরু। জানাবো ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি, বলছেন সার্জিস। ইশরাকের বিষয়ে আদালত বিচারাধীন থাকার আইনি জটিলতা রয়েছে, বলছেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ, ভারতের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের অধিকার থেকে বঞ্চিত করা ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করার প্রায় তারা শুরু হয়েছে। মির্জা ফখরুল বলেন, বিভাজন রাজনৈতিক শুরু করেছে একটি মহল। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, দেশের অস্থিরতাশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এমন অবস্থায় বিএনপিকে সতর্ক থাকতে বলে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়াও সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সেই ব্যাপারে সজাগ থাকতে আহ্বান জানান বিএনপির মহাসচিব। উল্লেখ্য, জিয়াউর রহমান শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি শুরু হবে ২৫শে মে থেকে। এর মধ্যে ২৭ ও ২৮শে মে ঢাকার মধ্যে তারুণদের সমাবেশ। ২৯শে মে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই ২ দিন শাহাদাত বার্ষিকী অন্য কোনো কর্মসূচি থাকবে না। আর ৩০শে মে সকালে জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা। করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না, বলছে আমির খসরু। বাংলাদেশের ওপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধির প্রতি ইঙ্গিত করে এ সরকারকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, এই মানবিক করিডোরের কথা বলছেন, এতে সেনসিটিভ ইস্যু, বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন। আপনারা তো এই ডিসিশনের দিকে যেতে পারেন না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ডিসিশনে যাচ্ছেন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টারিম গভর্নমেন্ট, কি সিদ্ধান্তে যাওয়া দরকার আছে। বিএনপির এ নেতা আরো বলেন, একটা ডেমোক্রেটিক সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে, দেশের মালিকানা ফেরানোর জন্য মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আলোচনা বাদ দিয়ে বাকি সবকিছু আমরা করছি। এসবের মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, ইন্টারিম সরকারের ওপর খুব বেশি প্রত্যাশা নেই, কারণ এ ধরনের সরকার কিছু লিমিটেশন আছে। তারা জনগণের মেনটেন নিয়ে দেশ পরিচালনা করতে পারেন না। তারা পাবলিক ফিডব্যাক জনগণ ও বিজনেস কমিউনিটির না ফিল করতে পারে না। তিনি বলেন, এই সরকারের ওপর মানুষ যেটুকু এক্সপেকটেশন সেটা একটু ভিন্ন। ডেমোক্রেটিক অর্ডার ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটাই হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব, কিন্তু আমরা সেখানে কতটুকু এগোচ্ছি। ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি, বলছে সার্জিস। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এমন মন্তব্যের প্রক্রিয়া জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা, এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবে না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করেছে সেই অভিযোগ
জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর জন্য তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুদুর দেওয়া এই বক্তব্যের প্রক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। কয়েক দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজধানীর শহর ঢাকায়, এগুলো বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি, দ্বিধায় পড়েছে সার্জিস আলম। দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সার্জিস আলম সর্বোচ্চ পোস্টে বলেন, ঢাকার মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজ। এর আগে আর এক পোস্টে তিনি লিখেছেন, এত কিছু না বলে বিগত 16 বছর দুদু ভাই একটা গণপ্রসব কর্মসূচির ডাক দিলেও পারতেন। ইশরাকের বিষয়ে আদালত বিচারাধীন থাকার আইনি জটিলতা রয়েছে বলছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুগ্ম ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র না হওয়া বিষয়ে আদালত বিচারাধীন থাকার আইনি জটিলতা রয়েছে। আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে তখন একটি বডি হিসাবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি তা ভাবার কোনো কারণ নেই। এটা আইনি জটিলতা আছে এবং আদালত বিচারাধীন বিষয়ও আছে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়গুলো আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তিনি বলেন, আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছাতে পারবো। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা বিষয়ে উপদেষ্টা বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি করবে। ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। যেহেতু এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেহেতু আমরা বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সামরিক হয়তো কিছু করতে হবে। তবে এটি দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশ প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে সবাই সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সেভাবেই এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ, ভারতের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত শুরু। সম্প্রতি 40 রোহিঙ্গাকে সাগরে ছুঁড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করে ভারত। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। ভারতের এমন নিন্দনীয় কাজের সংবাদ প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এপির মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে। এরই মধ্যে এই অভিযোগের তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। গত 8 মে সন্ধ্যায় দিল্লির এক তরুণ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে একটি ফোন কল পান। ফোন কলের অপর পাশে ছিলেন তার মা-বাবা। তরুণ বলেন, বাবা মা আমাকে জানান তাদের সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। মাত্র 2 দিন আগেই ওই তরুণ দেখেছিলেন পুলিশ তাদের বাড়ি থেকে তার বাবা মা সহ আরো 41 জনকে ধরে নিয়ে যাচ্ছেন। এরপর ফোনে তার বাবা মাকে তাকে এক নির্মম অভিজ্ঞতার বর্ণনা দেয়। তারা জানান ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি নৌবাহিনীর জাহাজ থেকে আন্দামান সাগরে নামিয়ে দেন এবং কেবল লাইফ জ্যাকেট পরে সাঁতরে মিয়ানমারের ভূখণ্ড পৌঁছাতে বাধ্য করে। গত শুক্রবার 5 জন রোহিঙ্গা শরণার্থী বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেন তাদের পরিবারের সদস্যরা যেই দলটির মধ্যে ছিলেন তাদের 6 মে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছিলেন। ওই দলে 15 জন খ্রিস্টানও ছিলেন। তাদের একটি বিমানযোগে নিয়ে যাওয়া হয়। পরে 8 মে ভারতীয় নৌবাহিনী তাদের সাগরে ফেলে দেন। রোহিঙ্গা শরণার্থীদের পক্ষে আইনি লড়াই করা আইনজীবী দিলওয়ার হোসাইন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন জমা দিয়েছে যাতে তাদের ফেরত এনে আবার দিল্লিতে বসবাসের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দপ্তর থেকে গত 15 মে এক বিবৃতিতে জানায়, অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে নয়াদিল্লিতে আটক করা হয়েছে এবং ভারত মিয়ানমার জলসীমার কাছে ভারতীয় নৌবাহিনী তাদের সাগরে ফেলে দেয়। শরণার্থীদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ ছিলেন। তারা সাগরের উপকূলে পৌঁছায়, তবে তারা বর্তমান মিয়ানমারে কোথায় রয়েছে তা জানা যায়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন।